মাইলস্টোন ট্র্যাজেডি, যে বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনায় যে নিহত হয়েছে, আমি এই ব্যাপারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা মামলা করেছি। পুলিশ আমাকে তল্লাশি করে খুঁজছিল যে আমি আছি কিনা। প্রতিবেশীরা জানতে চাইলো কেন, যে বললো ওনার নামে ওয়ারেন্ট আছে, ওই ওয়ারেন্ট যেহেতু আছে আমরা ওনাকে ধরতে আসছি আর কি। আপনি একবার খুব গভীরভাবে চিন্তা করুন তো, আপনার সন্তান মারা গিয়েছে রাষ্ট্রের হাতে ঘটা একটি ভয়ঙ্কর ঘটনায়, যেটাকে রাষ্ট্র দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে তার পেছনে যে কি রয়েছে সেটা আমরা এখনো জানি না। আপনাকে রাষ্ট্র প্রতিশ্রুতি দিল যে আপনি আপনার সন্তান হত্যার বিচার পাবেন, ক্ষতিপূরণ পাবেন, কিন্তু রাষ্ট্র যখন কিছুই করলো না, তখন বাধ্য হয়ে আপনি রাষ্ট্রের বিচার ব্যবস্থার শরণাপন্ন হলেন, বিচার চাইলেন, আর তখনই রাষ্ট্র আপনার উপর নেমে আসলো ভয়ঙ্কর ভয়ঙ্কর তার নখ দন্ত সবকিছু নিয়ে। আপনার বিরুদ্ধে তৎপর হলো পুলিশ, আপনার বিরুদ্ধে তৎপর হলো দলীয় লোকজন, আপনার বাড়ি ঘর তল্লাশি করা হলো, আপনার কর্মক্ষেত্র থেকে আপনাকে পালাতে হলো, আপনি নিজেই এখন ফেরার হতে বাধ্য হলেন পরিবার সহ। এবার বলুন কেমন লাগবে আপনার? সেই রাষ্ট্রে আপনি আর থাকতে চাইবেন? সেই রাষ্ট্র কি আপনার? আমরা একটি ভিডিও দেখে আসি বরং, চলুন। আলাপ শুরু করার আগে ভিডিওটা দেখে তারপরে কথা শুরু করি। আমার নাম উসামং মার্মা। আমি বিগত বৃহস্পতিবার একটা আমার মাইলস্টোন ট্র্যাজেডি, যে বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনায় যে নিহত হয়েছে, আমি এই ব্যাপারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা মামলা করেছি এবং এই মামলাটা গ্রহণ করেছে এবং গ্রহণ করার পর মামলাটা খারিজ করেছে আর কি। এটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাচ্ছি। যে শুক্রবার রাত্রে বিগত প্রায় 2টা-3টা বাজে আমি যেখানে চাকরি করি ওইখানে 20-30 জন পুলিশ আমাকে খুঁজছিল এবং আমার নিজ গ্রামে, আমার নিজ বাড়িতে আশেপাশে প্রতিবেশীদের বাসায় পুলিশ আমাকে তল্লাশি করে খুঁজছিল যে আমি আছি কিনা। প্রতিবেশীরা জানতে চাইলো কেন, যে বললো ওনার নামে ওয়ারেন্ট আছে, ওই ওয়ারেন্ট যেহেতু আছে আমরা ওনাকে ধরতে আসছি আর কি। তো পাশাপাশি গতকাল বাংলাহালিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি করেন, আপনি কোথায় চাকরি করেন, আপনার ওয়াইফ কোথায় থাকেন, কি কি চাকরি করে, এই বিষয়গুলো কিন্তু ওনারা জানতে চেয়েছে। আমি কিন্তু ওনাদেরকে বলেছি। তো বলার পর আজকে সকালে নাকি আবার আমার নিজ এলাকার মধ্যে আর্মিরা নাকি আমাকে খুঁজছে, খোঁজখবর নিচ্ছে। তো আসলে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি এখন। যে মামলা করাটাই কি আমার অপরাধ ছিল? আমি আমার ছেলের বিচার চেয়েছি, আমি আমার ছেলের যে বিচারের প্রেক্ষিতে আমি ক্ষতিপূরণ চেয়েছি এবং বিগত সরকারে আমাকে কোনো কিছু সুরাহা করে নাই এবং আমি বিভিন্ন দপ্তরে আমি ঘুরেছি, কিন্তু আমি এটার সুরাহা কোনো কিছু পাই নাই। তো সেই ক্ষেত্রে আমার ছেলে তো মারা গেছে, যে আমার তো কিছু নাই, আর আমার তো কিছু নাই। আমার স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে কোনো কিছু একটা করার একটা স্বপ্ন ছিল, আমার তো সব স্বপ্ন ভেঙে গেছে। তো এখন যা দেখছি যে আমি কেন মামলা করলাম, যাদের বিরুদ্ধে আমি মামলা করেছি কেন তাদের বিরুদ্ধে আমি মামলা করলাম, এইটা যে আমাকে শাস্তি দেওয়ার জন্য এখন আমাকে পুলিশ খুঁজছে, আর্মি খুঁজছে। আমি আমার জীবনযাপনটা মানে বলতে গেলে অনিশ্চিত হয়ে যাচ্ছে আমার। এটার জন্য আমি বাংলাদেশের জাতীয়তাবাদীর প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাকে সুস্থ সুরাহা করে যাতে আমরা সুন্দর জীবন যাপন করতে পারি, সেই আশায় আমি কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখছি এবং রাখি। তো আশা করি অচিরে
এই প্রধানমন্ত্রী আমাদেরকে দেখবে, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন থাকবে যে যাতে আমি সুন্দর জীবন যাপন করতে পারি মতো, নিরাপত্তাহীনতা না ভুগি মতো প্রধানমন্ত্রী আমাকে সেই সুব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা করি আর কি। এতক্ষণ নিশ্চয়ই আপনি ভাবছিলেন যে আমি এই প্রশ্নগুলো কেন তুলছি। এই প্রশ্নগুলো তো আমার নয়, এই প্রশ্নগুলো একজন সন্তান হারা পিতার, একজন অভিভাবকের এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন নাগরিকের। আমি একজন ভুক্তভোগী পিতার কাছ থেকে এসব প্রশ্ন শুনেছি, তাই আপনাদের সামনে উল্লেখ করেছি। এটি একজন জীবন্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা। তার নাম উসাইমং মারমা। পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী উপজেলার এই শিক্ষকের একমাত্র ছেলে উক্কোছাইং মারমা, যে ছেলে স্বপ্ন দেখত বড় হয়ে সেনা কর্মকর্তা হবে, দেশের জন্য কিছু করবে, সেই ছেলে চলে গেছে চিরতরে। 2025 সালের 11 জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 36 জনের প্রাণ কেড়ে নেয়, যাদের মধ্যে 28 জনই ছিল শিক্ষার্থী, শিশু। উক্কোছাইং মারমা তাদের একজন। দগ্ধ শরীর নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দিনের পর দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গিয়েছিল সে। যে বার্ন ইউনিটের দায়িত্বে ছিলেন আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত বার্ন ইউনিট বিশেষজ্ঞ বা চিকিৎসক সামন্তলাল সেন, যিনি হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন সাহায্যের, সহযোগিতার। কিন্তু ইউনুসের ভেতরে এমন কুৎসিত কালো রাজনীতি রয়ে গেছে যে এই সামন্তলাল সেনকে তিনি কাজ করতে দেননি। আর এই কারণে অনেক ছাত্রের প্রাণ গেছে, অনেক মানুষের প্রাণ গেছে। সেদিনের সেই বিধ্বস্ত বিমানের পেছনে শুধু যান্ত্রিক ত্রুটি ছিল বলে আপনি মনে করেন, নাকি ছিল দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের অবহেলা, জনবহুল এলাকার উপর দিয়ে একটি ত্রুটিপূর্ণ যুদ্ধ বিমান উড়িয়ে দেওয়ার অপরাধজনক সিদ্ধান্ত? শুধু তাই নয়, দুর্ঘটনার পরে উদ্ধার কার্যক্রমে ভয়াবহ গাফলতির কথা আমরা সবাই জানি। অগ্নিদগ্ধ শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ছিল না, সমন্বয় ছিল না, নির্দেশনা ছিল না, এবং সামন্তলাল সেনদের মতো বিশেষজ্ঞ ব্যক্তিকে এতে যুক্ত হতে দেওয়া হয়নি কেবলমাত্র রাজনৈতিক কারণে। অথচ সেই সময় রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসা মানুষটি, অবৈধ ইউনূস সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, ছিলেন সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিও। এখন তো এই সন্দেহ দেখা দিচ্ছে যে বিমান বাহিনীর ভেতরকার জঙ্গি প্রকল্প ছিল এই বিমান বিধ্বস্তের ঘটনা। আজকে যদিও সে বিষয় নিয়ে আমি কথা বলছি না। ইউনূস সেদিন ঘোষণা করেছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘোষণা মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। মানুষ ভেবেছিল অন্তত এটুকু মানুষ পাবে, ক্ষতিগ্রস্ত মানুষ। কিন্তু না, মাসের পর মাস কেটে গেছে, একটি টাকাও দেওয়া হয়নি। অনেক পরে জানা গেল মাত্র 20 লাখ টাকা এককালীন সহায়তার একটি প্রস্তাব হয়েছিল। মাত্র 5 কোটির প্রতিশ্রুতির বিপরীতে মাত্র 20 লাখ, সেটাও প্রস্তাব আকারে। বাস্তবে দেওয়া হয়েছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কেউ হয়তো পেয়েছেন, কেউ পাননি। এটাই ছিল অবৈধ ইউনূস সরকারের বিচার, এটাই ছিল তাদের দায়িত্ববোধ, এটাই ছিল ইউনূসের প্রোপাগান্ডা সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই যে রিজওয়ানা, এদের মানবিক চেহারা। এই ভয়ঙ্কর দালাল বাটপারদের এটাই ছিল চেহারা, এটাই ছিল কাজ কারবার। উসাইমং মারমা একজন সরল মানুষ, পার্বত্য চট্টগ্রামের একটি আদিবাসী আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার স্ত্রীও শিক্ষক। তাদের একমাত্র সন্তান চলে গেছে, সংসারের আলো নিভে গেছে, কিন্তু তিনি দমে যাননি, বিচার চেয়েছেন। গত 7 মে 2026 তিনি ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন। মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সিয়ার আবরার, শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে তিনি মামলার আবেদন করেন। তিনি শুধু বিচার চেয়েছিলেন, এটুকুই। কিন্তু একই দিন বিকেলে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এবং এখানেই শেষ নয়, এখানে শেষ হয়নি। তারপরে রাতে, শুক্রবার গভীর রাত ছিল সেটা, রাঙামাটিতে উসাইমং মারমার নিজের বাড়িতে ডিবি পরিচয়ে একদল লোক হাজির হয়। তারা তাকে এবং তার স্ত্রীকে খুঁজছিলেন। প্রতিবেশীরা জানালেন যে তাদেরকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। আর সেই মুহূর্ত থেকে একজন শোকার্ত বাবা এবং একজন সন্তান হারা মা হয়ে গেলেন পলাতক ফেরার, তাদের নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের রাষ্ট্রে। উসাইমং মারমা হাতে লেখা একটি চিঠিতে জানিয়েছেন,
মামলা করাটা কি আমার অপরাধ? এই একটি বাক্যে যে অসহায়ত্ব, যে বেদনা, যে প্রশ্ন লুকিয়ে আছে, তা এই রাষ্ট্রের চরিত্রের সবচেয়ে নিষ্ঠুর আয়না। একজন মানুষ তার সন্তানের হত্যার বিচার চাইতে পারবেন না, রাষ্ট্রের দেওয়া বিচার ব্যবস্থার কাছে যেতে পারবেন না, আর সেই রাষ্ট্রই তার পেছনে গোয়েন্দা লাগাবে। এটাকে গণতন্ত্র বলছেন? এটাকে নির্বাচিত সরকারের শাসন বলছেন? ন্যায় বিচার বলছেন? আপনি এখানে স্বৈরাচার দেখতে পাচ্ছেন না, আপনি এখানে ফ্যাসিবাদ দেখতে পাচ্ছেন না। একেই বলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, একেই বলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। আর যে কারণে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ আসলে তারেক রহমানের সরকার। কতবার বলবো, এটাই হচ্ছে সেই বাস্তবতা। যে পথ ধরে ইউনূসের সরকার হেঁটেছে, তারেক রহমানের সরকারও সেই পথ ধরেই হাঁটছে। সেই পথে শুধু মাইলস্টোনের নিহতদের পরিবারই অরক্ষিত নয়, সেই পথে প্রতিটি সাধারণ মানুষ বাংলাদেশের আজ অরক্ষিত এবং তাদের কোনো নিশ্চয়তা নেই। স্মরণ করুন একজন উসাইমং মারমা, পাহাড়ের প্রত্যন্ত এলাকার একজন শিক্ষক, ক্ষমতাহীন, পরিচয়হীন, তার পক্ষে কোনো রাজনৈতিক ছায়া নেই, তবুও তিনি বিচার চেয়েছিলেন, আর রাষ্ট্র তাকে ফেরার হতে পালিয়ে বেড়াতে বাধ্য করছে। এখন এটা কি বিচ্ছিন্ন ঘটনা? কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুচিন্তিত রাষ্ট্রীয় আচরণের প্রতিফলন। যারা তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের নামে মানুষ হত্যা করে ক্ষমতায় এসেছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। তারা ক্ষমতায় এসেছে ষড়যন্ত্রের পথে, জুলাই সন্ত্রাসীদের সহিংসতার পথে। ফলে রাষ্ট্রীয় জবাবদিহিতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, নাগরিকের মৌলিক অধিকার, এগুলো তাদের কাছে শুধু মঞ্চের বক্তৃতার উপকরণ ছিল। বাস্তবে তারা এই রাষ্ট্রকে ব্যবহার করেছে ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে। তারেক রহমান সেটাকেই চালিয়ে যাচ্ছেন, খুব ভালোভাবে চালাচ্ছেন। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন না দেওয়া, সাংবাদিকদের জামিন না দেওয়া, এটা এক জিনিস। আর এরকম রাষ্ট্রে একজন সাধারণ নাগরিককে, একদম সাধারণ নাগরিককে ফেরার হত্যা হতে বাধ্য করা, যার সন্তান হারিয়েছে কিছুদিন আগে, আপনি ভাবুন কতটা নির্মম একটা রাষ্ট্র হতে পারে। মাইলস্টোন ট্র্যাজেডি এই রাষ্ট্রের ব্যর্থতার একটা নিষ্ঠুর প্রতীক। একটি ব্যর্থ রাষ্ট্রের আসলে একদম প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই মাইলস্টোন ট্র্যাজেডির মতো ব্যাপারগুলো। একটি ত্রুটিপূর্ণ যুদ্ধ বিমান স্কুলের উপর ভেঙে পড়েছিল নাকি ফেলে দেওয়া হয়েছিল, সে কথাও এখন রাষ্ট্র খুঁজে দেখার প্রয়োজন বোধ করছে না। 36টি প্রাণ ঝরে গিয়েছে, শত শত শিশু পুড়ে গিয়েছে, আর তাদের ভিতর যে ট্রমা তৈরি হয়েছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, আমি জানি না এই শিশুগুলো কিভাবে সমাজে বড় হবে, রাষ্ট্রে বড় হবে। আর রাষ্ট্র সেদিন না পারলো তাদের বাঁচাতে, না পারলো বিচার দিতে, না পারলো ক্ষতিপূরণ দিতে। আর এখন বিচার চাইতে গেলে অভিভাবককে, পিতামাতাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আর একজন বাবাকে ভয়ে তার জীবন। আপনি ভিডিওটি দেখেছেন? এটা একজন সাধারণ মানুষের আকুতি হতে পারে এরকম? কি ভয়াবহ অবস্থার মধ্যে লোকটা পড়েছে বলুন তো। উসাইমং মারমা একা নন, আপনিও একই অবস্থায় আছেন। উসাইমং মারমা জিজ্ঞেস করছেন, আমি আসামি না যে তারা আমাকে খুঁজতে যাবে? এই প্রশ্নের উত্তর এই রাষ্ট্র দিতে পারবে না, কারণ উত্তর দিতে হলে বিবেক লাগে। আর যে রাষ্ট্র শিশুদের লাশের উপর দাঁড়িয়েও প্রতিশ্রুতি ভাঙতে পারে, সেই রাষ্ট্রের বিবেক মরে গেছে আসলে। আপনার কি মনে হয় না আপনিও একজন উসাইমং মারমা? নাকি উসাইমং মারমাকে আদিবাসী ভেবে আপনি মনে করছেন যে আমি মুসলমান, আমি রাষ্ট্রের সংখ্যাগুরু নাগরিক, আমি ভালো আছি? দেখুন না কি হয়। আপনিও একজন উসাইমং মারমা। এই রাষ্ট্রে আপনার মূল্য উসাইমং মারমার চেয়ে একটুও বেশি নয়। ভালো থাকবেন সবাই।